হলেই আমার ভাসুরের ঘর থেকে মহিলাদের চিৎকার আওয়াজ আসতো। কিন্তু ভাসুরের বউ অনেক দিন আগেই মারা গেছেন। ভাসুরের ঘরের রহস্য জানার জন্য একদিন আমি তার ঘরে লুকিয়ে পড়ি। তারপর আমি যা দেখলাম, হে ভগবান! প্রথম যেদিন আমি চিৎকার আওয়াজ শুনি সেদিন ধড়মড়িয়ে উঠে হাতড়াতে হাতড়াতে টেবিলের ল্যাম্প জ্বালালাম। ঘড়িতে দেখলাম রাত্রি 1টা। তখনও পুরো বাংলোর চিৎকার আওয়াজে গম গম করছিল। কিন্তু আমি অবাক হলাম যে আমার স্বামী পুলক কিভাবে এত আওয়াজের মধ্যেও শুয়ে আছে। কালকে আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছি। আমার শ্বশুর বাড়ি এরা পুরনো জমিদার। আমার বাবার বাড়িও বড়লোক। আর পুলকের সাথে আমার লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। প্রথম দিন আমি যে চিৎকার আওয়াজটা শুনি সেটা মনে হলো কোনো মেয়ের, যে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছে। প্রথমে ভাবলাম বাইরে গিয়ে দেখি কে চিৎকার করছে, কিন্তু আমি নতুন বউ, তাই বাইরে যাওয়ার সাহস পেলাম না। পুলকের এত ঘুম দেখে আমি অবাক হলাম যে ও এত চিৎকারের মধ্যেও ঘুমাচ্ছে কি করে। তারপর হঠাৎ চিৎকারের আওয়াজ থেমে গেল আর চতুর্দিকে নিস্তব্ধ, যেন মনে হচ্ছে কিছুই হয়নি। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। বারবার চিৎকারের কথাই মনে পড়তে লাগলো। আমরা যে বাংলোতে আছি তার চতুর্দিকে জঙ্গলে ঘেরা। গ্রাম এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। আমি কয়েকদিনের জন্য গ্রামে এসেছিলাম, কারণ পুলকের সঙ্গে আমার আগেই কথা হয়েছিল যে আমার বিয়ের পরে শহরে থাকব। কিন্তু আজকে যা হলো তাতে আমার চোখ থেকে ঘুম উড়ে গেল। এই কথাটা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে সকলের ব্যবহার দেখে মনে হচ্ছে রাতে কিছুই হয়নি। আমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছি। পরে আমার ভাসুরের সঙ্গে ভাসুর আমাকে নিয়ে বাংলোর বাইরে আসেন, যেখানে আগে থেকেই গ্রামের অনেক মহিলারা বসেছিলেন। আমার ভাসুর আলোক তাদের এর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। বললেন, এ হলো এই বাড়ির ছোট মালকিন, পুলকের বউ। সমস্ত মহিলারা আমাকে হাতজোড় করে প্রণাম করল। তারপরে আমি আমার ঘরে গিয়ে বসলাম। জমি জমার কাজে ব্যস্ত থাকার কারণে সারাদিনের পরে রাতে পুলকের সঙ্গে আমার দেখা হলো। পুলক আমাকে জিজ্ঞেস করলো, এখানকার পরিবেশ তোমার কেমন লাগছে? তখন আমি পুলককে বললাম, পুলক, তাড়াতাড়ি শহরে যাওয়ার কথা ভাবো, এখানে আমার একদমই মন লাগছে না। আমার কথা শুনে পুলকের মুখ কালো হয়ে গেল। তারপর পুলক বলল, এক্ষুনি এটা সম্ভব না, আমি চেষ্টা করছি। আমি পুলককে বললাম, পুলক, 2 দিনের বেশি আমি এখানে থাকতে পারবো না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর পুলক সিগারেট খেতে খেতে বাইরে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। রাতে আবার ওই চিৎকারের আওয়াজ। আমার ঘুম ভেঙে গেল, যেন কেউ বাঁচানোর জন্য চিৎকার করছে। আমি তাড়াতাড়ি পুলককে ঘুম থেকে ডেকে উঠিয়ে বললাম, পুলক, এটা কার চিৎকার? কে এত রাতে চিৎকার করছে? পুলক আমার কথা শুনে বলল, কিসের চিৎকার? আমি তো কোনো চিৎকার শুনতে পাচ্ছি না। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এটা কেমন ব্যাপার? আমি পরিষ্কার মেয়ের চিৎকার শুনতে পাচ্ছি, আর পুলক পাচ্ছে না। আমি পুলককে বললাম, তুমি মেয়েটার চিৎকার শুনতে পাচ্ছ না? ও বলল, না, আমি কোনো চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে, ফালতু আমাকে জ্বালিও না। এটা বলে পুলক ঘুমিয়ে পড়ল। তার মানে ওই আওয়াজটা শুধুমাত্র আমিই শুনতে পাচ্ছি, মানে কোনো ভূত পেত? এটা ভেবে আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাই পুলককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালেই পুলককে বললাম, এই ভূত বাংলোতে আমি থাকবো না, তুমি আমাকে
তুমি আমাকে নিয়ে শহরে চলো। 2 দিন ধরে আমি একটা মেয়ের চিৎকার শুনতে পাচ্ছি, যেন মিনতি মিনতি করে চিৎকার করছে। তখন পুলক বলল, এই বাংলোতে এরকম হয়, মাঝে মাঝে কেউ চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু তুমি ভয় পেও না, কারণ এই বাংলোতে কারো কোনোদিনও কোনো ক্ষতি হয়নি। আমি পুলকের কথায় ভরসা পাচ্ছিলাম না, তাই দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সকালে যখন আমরা সবাই নাস্তা করতে বসলাম, তখন আমার ভাসুর আলোক পুলককে বলল, পুলক, তুমি কবে দিল্লি যাচ্ছ? কথা শুনে পুলক দম মেরে বসে থাকলো। তারপরে বলল, দাদা, তুমি যেদিন বলবে সেই দিনই যাব। তখন আমার ভাসুর বললেন, তুমি আজকে সন্ধ্যাতেই বেরিয়ে পড়ো, আর ওখানে গিয়ে আমাদের কারবারের দেখাশোনা করো। কথা শুনে আমি খুশিতে কোনো রকমে চা খেয়ে উঠে দাঁড়ালাম। তখন আমার ভাসুর বলল, বৌমা, তুমি ঠিকমতো নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছ? তখন আমি বললাম, সন্ধ্যাতেই যদি দিল্লি যেতে হয়, তাহলে আমার আর পুলকের জিনিসপত্র প্যাক করতে হবে না। কথা শুনে আমার ভাসুর বললেন, পুলক, তুমি বৌমাকে বলনি যে তুমি একাই যাচ্ছ? তখন পুলক বলল, না দাদা, ভুলে গেছিলাম। তখন আমার ভাসুর বললেন, বৌমা, আমাদের বাড়ির বউরা আমাদের বাড়ির সম্মান, তাই তারা এই বাংলো ছেড়ে বাইরে বেরোয় না। তুমি এখানেই থাকবে, দিল্লিতে কেবল পুলক যাবে। এটা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমি এখান থেকে উঠে ঘরে এসে কান্না করতে লাগলাম। পুলক ঘরে এসে ওকে বললাম পুলক ঘরে এলে ওকে বললাম, তোমার সঙ্গে তো বিয়ের আগেই আমার কথা হয়েছিল যে আমরা দিল্লিতে থাকবো, তাহলে তুমি আমাকে দিল্লি নিয়ে যাচ্ছ না কেন? তখন তখন পুলক বলল, এখনই তোমাকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব না, কয়েক মাস এখানেই থাকো, তারপর ধীরে সুস্থে তোমাকে দিল্লি নিয়ে যাব। তখন আমি পুলককে বললাম, তোমাকে ছাড়া তো আমি এই ভূত বাংলোতে থাকতেই পারবো না। রাতে ওই চিৎকার শুনলে আমার জীবন বেরিয়ে যায়। তখন পুলক বলল, তুমি ওই সব চিৎকারের দিকে ধ্যান দিও না, রাতে শোয়ার সময় দরজা লক করে ঘুমাবে, আর রাতে ঘরের বাইরে বেরোবে না। পুলকের এসব কথা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। রাতে আমি এই ঘরে একা কোনো মতেই ঘুমাতে পারবো না। কিছুক্ষণ পরে পুলক বলল, ঠিক আছে, দাদাকে বলবো একজন কাজের মহিলা যেন তোমার ঘরে এসে ঘুমায়। রাত হলেই ওই কাজের মহিলা আমার ঘরে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ল। আমি খাটে শুয়েছিলাম। রাতে আবার ওই চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম ওই কাজের মহিলাটাও এপাশ ওপাশ করছে। মনে হয় এই চিৎকারের আওয়াজ আমি একা না। পরে ওই মহিলাকে আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না বলে, কিন্তু তার মুখে দেখে আমার বুঝতে পারি যে সে মিথ্যা কথা বলছে। তাই তাকে বললাম, আমি জানি তুমিও এই আওয়াজ শুনতে পাও, আমাকে সত্যিটা বলো। তখন ওই মহিলা হাত জোর করে বললেন, মালকিন, এই কথাটা যেন এই বাংলোর কাউকে বলবেন না, না হলে আমার বিপদ হবে। এই মহিলার কথা শুনে এই ব্যাপারটা জানার ইচ্ছা আমার আরও বেড়ে গেল। এটা তো আমি বুঝতে পেরেছি যে এটা কোনো ভূত প্রেতের ব্যাপার না। পরের রাতে যখন চিৎকারের আওয়াজ হলো, আমি উঠে পড়ি। বিছানা থেকে নেমে দরজার কাছে এসে আস্তে আস্তে দরজা খুললাম। দরজা খুলে বাইরে বেরিয়ে ওই চিৎকারের আওয়াজ অনুসরণ করে হাঁটতে লাগলাম। তারপর এমন জায়গায় এসে পৌঁছালাম যে আমার বেহুশ হওয়ার অবস্থা, কারণ চিৎকারটা আমার ভাসুরের ঘর থেকে আসছিল। তাই আমি কোনো রকমে আমার ঘরে এসে হাঁপাতে লাগলাম। ঘরে বসে নিজেই ভাবতে লাগলাম যে আমার ভাসুরের স্ত্রী বেঁচে নেই, তাহলে এটা কার চিৎকার? উনার আমি ভালো মানুষ ভেবে কত সম্মান করি, আর আমার ভাসুর কোনো মেয়ের সঙ্গে আমি ভাবতেও পারছি না।
গ্রামের সবাই তাকে কত সম্মান করে। এসব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলাম আমার ভাসুর চা নিয়ে বসে আছেন। আমাকে দেখেই বললেন, পুলক মনে হয় তোমাকে ফোন করে না, তাই কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছ। আমি পুলককে বলবো প্রতিদিন যেন তোমাকে ফোন করে। আমি ওনার কোনো কথার উত্তর না দিয়ে মনে মনে ভাবলাম, কেমন দুমুখো সাপ, দিনের বেলায় কত ভালো মানুষ আর রাত্রি হলে নরপিশাচের রূপ ধারণ করে। তাই আমি মনে মনে ভেবেই নিলাম যে এর পর্দাফাঁস করতেই হবে। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এটা করতে গিয়ে আমি কত বড় বিপদে পড়তে চলেছি। যখন আবার ওই আওয়াজ আসলো, আমি ঘর থেকে বেরিয়ে ভাসুরের ঘরের দিকে গেলাম। দূর থেকে হল ঘরের দিকে তাকিয়ে দেখলাম একটা 15-16 বছরের মেয়ে। মেয়েটাকে দেখে গ্রামের মেয়ে বলেই মনে হচ্ছিল। ও হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে আর চিৎকার করছে। আমি আমার ভাসুরে জোর করে ওর দোপাট্টা খুলে ফেলে দিতে দেখি, কিন্তু আমার ভাসুর জোর করে ওর দোপাট্টা খুলে ফেলে দিল। আমি এর চেয়ে আর বেশি দেখতে পারলাম না, তাই ওখান থেকে চলে আসি। সকাল হলেই আমি ফোন করে পুলককে বললি, তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি বলেছ বাংলোতে ভূত আছে, কিন্তু না, ওই চিৎকার তো গ্রামের সহজ সরল মেয়েদের, যারা তোমার নরপিশাচ দাদার লালসার শিকার। জানি না আরও কি কি পুলককে বলেছিলাম। আমার মুখে যা যা আসছিল তাই বলে দিয়েছি। আমার কথা শুনে পুলক রেগে গিয়ে বলল, নিজের মুখ বন্ধ রেখো, যেমন বাংলোর সবাই রাখে। তুমি দাদার ক্ষমতা জানো না, বাড়াবাড়ি করলেও তোমাকে মেরে ফেলবে। পুলকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে ও দাদা কি কি করে ও আগে থেকেই সব কিছু জানে, এসবেও ও জড়িত। তাই ফোন কেটে দিলাম। আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারি না। আমার আলোকের বিরুদ্ধে শুধুমাত্র একটা প্রমাণ চাই, কিন্তু এখানে এমন কেউ নেই যে আলোকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। তাই আমি সন্ধ্যাবেলায় শরীর খারাপের কথা বলে ঘরের দরজার ভেতর থেকে বন্ধ করে দিলাম। আর জানতাম আলোক কখন উপরে যায়, তাই পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পাইপ লাইন ধরে উপরে উঠে আলোকের ঘরের জানলার পাশে গিয়ে দেখি জানলা খোলা। তাই আমি ঘরের মধ্যে ঢুকে জানলার পাশে এক কোণায় লুকিয়ে পড়ি। রাত 1টার সময় আলোক ঘরে এসে চৌকিতে বসলো। কিছুক্ষণ পরে ওর চাকর এসে একটা মদের বোতল টেবিলের উপর রাখলো। আমি আমার মোবাইল বের করে ক্যামেরা অন করে রাখলাম। কিছুক্ষণ পরে 14-15 বছরের একটা বাচ্চা মেয়ে ওই ঘরের দরজার সামনে আসে। এটা বারবার চিৎকার করে বলছিল ওকে ছেড়ে দিতে, ওর বাড়ি যেতে চায়। তখনই চাকর মেয়েটাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা কান্না করতে করতে দরজা ধাক্কিয়ে খোলার অনুরোধ জানাতে লাগলো, বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো। মেয়েটার এই চিৎকারের আওয়াজে গোটা বাংলো সবাই শুনেও না শোনার মতো করে থাকলো। আলোক ওই মেয়েটার অসহায়ত্বের মজা নিচ্ছিল। মেয়েটার দরজা ধাক্কা দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন আলোকের সামনে এসে হাত জোর করে বলল, বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন, আমি আপনার মেয়ের বয়সী। এই কথা শুনে আমার ভাসুর রেগে গিয়ে ওর চুল ধরে টানতে টানতে বলল, ছোট জাতের মেয়ে তুই, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? তোকে আমি আজকে বোঝাবো যে আমার সঙ্গে মুখে মুখে তর্ক করার পরিণাম কী। তারপর আলোক মেয়েটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ওর বুকে পেটে লাথি মারতে লাগলো, আর মেয়েটা ব্যথায় ছটফট করতে লাগলো। আমি এসব দেখে সহ্য করতে পারছিলাম না, কিন্তু অনেক কষ্টে নিজেকে শান্ত রেখে এইসব দেখতে লাগলাম। এরপরে যখন আমার ভাসুর ওই মেয়েকে বিছানার উপরে ফেলে সিগারেট জ্বালিয়ে মেয়েটির মুখে ছ্যাঁকা দিতে লাগলো, তখন আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, হে ভগবান! আমার এ চিৎকার শুনে আলোক সঙ্গে সঙ্গে পিছনে সরে গেল।
ও বুঝতে পেরেছে যে ঘরের ওই মেয়েটি ছাড়া আরও কেউ আছে। ও আমাকে দেখতে পাওয়ার আগেই আমি জানলার পাইপ ধরে নিচেই নেমে আসি। কিন্তু মনে হয় ও আমাকে দেখে ফেলেছিল, কারণ আমি তো কোনো গোয়েন্দা নই, আমি একটা সাধারণ মেয়ে। তাই আমি নিচে নেমে নিজের ঘরে যাওয়ার পরিবর্তে বাংলার পিছনের দিকে লুকিয়ে পড়ি। আমি পুরো বাংলোতে চেঁচামেচি আওয়াজ শুনতে পেলাম, তাই একটা ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ি। অনেকজন মিলে টর্চ জ্বালিয়ে আমাকে খুঁজছিল। আমি ভয়ে আমার নিঃশ্বাসও চেপে রেখেছিলাম। ওরা আমাকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপরে প্রাচীরের সাথে লেগে থাকা একটা গাছে উঠতে শুরু করি। গাছের উপরে উঠে দেখি বাইরের দিকে ঘন জঙ্গল। তাই কিছু না ভেবে ওখানে লাফিয়ে পড়ি। তারপরে উঠে দৌড়াতে শুরু করলাম। আমি জানতাম না কোথায় পৌঁছাবো, কিন্তু তবুও জান প্রাণ নিয়ে দৌড়াতে লাগলাম। সারা রাত দৌড়াতে দৌড়াতে ভোরের দিকে একটা পাকা রাস্তার উপরে এসে পড়লে দিয়ে একটা বাস দিল্লি যাচ্ছিল। আমি সেই বাসে বসে সারাটা পথ ওড়না দিয়ে মুখ ঢেকে রাখলাম। দিল্লি পৌঁছানোর সাথে সাথে আমি সেই ভিডিওটি আমার বাবার বন্ধুকে দেখালাম, যিনি একজন আইপিএস অফিসার। আমার কারণে ওই গ্রামের এই জঘন্য খেলা বন্ধ হয়েছে। আর আলোকের সঙ্গে পুলকও ধরা পড়ে। তারা গ্রামে কম বয়সী মেয়েদের এর সাথে এসব অন্যায় কাজ করে। তাদের অন্য দেশে বিক্রি করত, আর কেউ বেশি উল্টোপাল্টা করলে তাদের মেরে ফেলতো। পুলক দিল্লিতে এই কাজ করত, তাই সে আমাকে তার সাথে নিয়ে যায়নি। এখন পুলককে তালাক দিয়েছি, কারণ আমি এমন একজনের সাথে সারা জীবন থাকতে পারবো না আমি যে আমার কারণে অনেক সহজ সরল মেয়ের জীবন রক্ষা পেয়েছে। ধন্যবাদ।